নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সাথে। কেমন আছেন ভাই? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও আলহামদুলিল্লাহ ভালো আছে সকলে। আচ্ছা, আপনাদের তো দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে কাজ করতে, আপনারা রিপোর্টিংয়ে বের হন। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ তো ঘনিয়ে এলো, এখন মাঠের কি প্রস্তুতি এবং কেমন নির্বাচনে যে প্রচারণা রয়েছে হালচালটা কেমন রয়েছে সেটা যদি আমাদের একটু বলতেন। আপনারা জানেন যে আসন্ন নির্বাচন কিন্তু 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সময়টায় কিন্তু প্রচারণায় সবাই ব্যস্ত। 4-5 দিন কিন্তু হয়ে গিয়েছে প্রচারণা করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। তারা কিন্তু তাদের নির্ধারিত যে প্রতীক সেটার কিন্তু প্রচারণা করে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখছি। ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু একই অবস্থা। তো নির্বাচনের যে পরিবেশ যেটা কিনা বিগত বছরগুলোতে কিন্তু এভাবে কিন্তু ছিল না। আমরা দেখেছি একতরফা নির্বাচন, জনগণের যে একটি স্বতঃস্ফূর্তভাবে যে নির্বাচনে যে অংশগ্রহণমূলক যে একটা আগ্রহ, সেটা কিন্তু আমরা বিগত সময় দেখিনি। তবে এবারের নির্বাচনে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট প্রয়োগ করার একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু এখন দেখাচ্ছে। এটাই মাঠে এটাই প্রকাশ পাচ্ছে বলে আমি দেখছি। মাঠ পর্যায়ে কোনো ধরনের উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা? দেখুন, সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখেছি একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সম্ভাব্য শরীফ ওসমান হাদি, তাকে কিন্তু লক্ষ্য করে গুলি করা হয়েছিল এবং তিনি কিন্তু নির্বাচনের প্রচারণার সময় কিন্তু তিনি মারা গিয়েছেন। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এর কারণে কিন্তু কিছুটা ভীতু সন্ত্রস্ত রয়েছে, যারা প্রার্থী রয়েছে তারাও কিছুটা ভীতু এবং যারা সাধারণ মানুষ তারাও এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বিগত দিনগুলোতে। তবে দিন যত গড়িয়েছে প্রশাসনের তৎপরতায় এবং যে আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার বিষয়ে, তার কারণে কিন্তু এখন বলা যায় যে ধীরে ধীরে সেই যে আকাঙ্ক্ষা, যেই একটা ভয়, সেটা কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। এই যে নির্বাচন হবে সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেমন পদক্ষেপ নিয়েছে বলে আপনি মনে করছেন এবং আর সেটা কি কতটা সন্তুষ্টজনক হবে বলে আপনি আশা করছেন? আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছিলাম যে প্রশাসনের কিন্তু সেখানে একটা নিষ্ক্রিয় ভূমিকা থাকতো। তবে বর্তমানে যে নির্বাচন যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু একটা উৎসব মুখর নির্বাচন হবে বলে কিন্তু বলা হচ্ছে। যেমনটা আমরা শুনেছি, সেনা সদস্যরা উপস্থিত থাকবেন, পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন, র্যাব সদস্যরা থাকবেন, বিজিবি সদস্যরা থাকবেন, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সংস্থা যারা রয়েছে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সকলেই কিন্তু থাকবে। এর পাশাপাশি কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। পুলিশকে কিন্তু একটি বডি ক্যামেরা দেওয়া হচ্ছে, যেই বডি ক্যামেরার মাধ্যমে এটা কিন্তু মনিটরিং করা হবে, সার্বক্ষণিক মনিটরিং করা হবে। নির্দিষ্ট একটি স্থান থেকে ভোট কেন্দ্রের অবস্থা কীরকম রয়েছে সেটা কিন্তু দেখা হবে। এইটার বিষয়ে কিন্তু আমরা শুনেছি। তাহলে বলা যায় যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আগের থেকে বেশ জোরদার এবং আরও উন্নত হতে যাচ্ছে, তাই বলা যায় নির্বাচনের মাঠ যথেষ্ট ভালো থাকবে, জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারবে সেদিন। নির্বাচন কমিশন থেকে তো বিভিন্ন ধরনের আচরণবিধির কথা বলা হয়েছে। আপনি কি দেখেছেন যে কোনো প্রার্থী তার আচরণবিধির লঙ্ঘন করেছে? এমন কোনো ঘটনা কি এমন বিষয় আসলে আমরা বিগত নির্বাচনগুলোতে দেখতাম যে যে পোস্টারিং করা হতো সেখানে কিন্তু অতীতে যারা দলীয় নেতা ছিল তাদের ছবি থাকতো, যে নির্বাচনে দাঁড়িয়েছে তার ছবি থাকতো। এভাবে ছবির একটি মিলন মেলা বলা যায়, এরকম একটা চিত্র কিন্তু পোস্টারে দেখা যেত। তবে এবারকার নির্বাচনে যে প্রার্থী তার ছবি থাকবে এবং সর্বোচ্চ হলে ওই দলের যে দলীয় প্রধান তার ছবি থাকবে। তো এটা একটা পরিবর্তন। আবার বিষয় হচ্ছে যে আগে আমরা দেখতাম যে পোস্টারে সয়লাভ হয়ে যেত চারোপাশ। তো এবার কিন্তু দেখবেন সেই ধরনের পোস্টারের যে একটি মহাবিস্তার সেটা কিন্তু এবার হবে না। এমন ধরনের আরও অনেক বিধিমালা রয়েছে নির্বাচন কমিশন থেকে। তো এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বড় পরিমাণে কিন্তু কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য আমরা পাইনি। ছোটোখাটো কিছু প্রশ্ন উঠেছে, তবে সেটা কিন্তু লঘু বলা যায়, এতটা গুরুত্বপূর্ণ না। বড় মাত্রায় কোনো আচরণবিধি লঙ্ঘন এখন অবধি হয়নি। আশা করি এটা সামনেও হবে না, যেহেতু 4-5 দিন হয়ে গিয়েছে, এখনও আচরণবিধি সেভাবে কেউ লঙ্ঘন করেনি, হয়তো সামনেও করা হবে না, এটাই প্রত্যাশা করা যাচ্ছে। আচ্ছা, আমরা বিগত যেই নির্বাচনগুলো দেখেছি সেই নির্বাচনগুলোর মধ্যে দেখা গিয়েছে যে একজন ভোটার তার ভোটটা স্বাধীনভাবে দিতে পারতো না। তারা ভোট কেন্দ্রের সামনে থেকে চাপে, বিভিন্ন ধরনের চাপে তারা ফিরে যেত বাসায়। এখন এবার এমন কিছু হতে পারে বলে কি আপনার মনে হচ্ছে যে মব
সৃষ্টি হতে পারে এটার বিষয়ে আমি যদি একটু বলি, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখতাম যখন ভোট কেন্দ্রে ভোটাররা যেত তখন কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পারতাম। সেই লাইনটা কিন্তু সহজে শেষ হতো না। দেখা যেত যে লাইনটা সাজানো লাইন, তো একজন ভিতরে যেত, আবার ঘন্টাখানেক অপেক্ষা করত, মানে লোক দেখানোর জন্য যে এখানে অনেক মানুষ ভোট দিচ্ছে এটা বোঝানোর জন্য এভাবে লাইন দাঁড় করানো হতো। তবে এবারকের যে নির্বাচন এত বছর পর মানুষ দেখতে যাচ্ছে, সেখানে কিন্তু এরকম পরিস্থিতি হবে না। সকলে খুবই আগ্রহের সাথে কিন্তু তার ভোট প্রয়োগ করতে পারবে, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং চারপাশের পরিস্থিতি দেখে কিন্তু এটাই বোঝা যাচ্ছে, সকলেই কিন্তু অপেক্ষায় আছে যে কবে 12 তারিখ আসবে, আমি আমার ভোটটা দিব, যেটা আমি এতদিন সেভাবে স্বাধীনভাবে দিতে পারিনি। তো বিষয়টা হচ্ছে এরকম যে ডামি নির্বাচনের সময় যেই একটা নাটক সাজানো হতো ভোট কেন্দ্র এই পরিস্থিতি দেখানোর জন্য, এবার কিন্তু সেরকম হচ্ছে না। এবার সাবলীল এবং স্বাভাবিকভাবে সাধারণভাবে যেভাবে একটা ভোট প্রয়োগের একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা, সেভাবে কিন্তু হবে। আমিনুল ইসলাম, একটা মজার বিষয় আপনি যদি খেয়াল করেন যে আপনি যেহেতু রিপোর্টিং করেন, বাহিরে মাঠ পর্যায়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে দেখবেন যে প্রার্থীরা দুই ধরনের নির্বাচনের প্রচারণা করছে। এক, তাদের মার্কায় ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে, আর একটি হলো হ্যাঁ ভোট না ভোটের বিষয় নিয়েও তারা কথা বলছে। কিন্তু বেশিরভাগ জনগণই জানেন না যে গণভোটটা আসলে কি। আমি কিছুদিন আগেও শুনছিলাম যে তারা বলছে যে গণভোটটা কি, গণভোটে হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে। যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্তভাবে বলে দিতেন। এটা যদি বলি, হ্যাঁ, আমরা সকলে কিন্তু জানি যে গণভোট হতে যাচ্ছে এবং সংসদ নির্বাচনও হতে যাচ্ছে, ভোট কিন্তু দুইটা থাকছে। এখন সাধারণ মানুষ হয়তো জানে যে আমাকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। হ্যাঁ আসলে কেন দিব বা না কেন দিব, এটার বিষয়ে বিস্তরভাবে কিন্তু এখনও সাধারণ মানুষ ওইভাবে জানে না। যারা প্রচারণা করছেন গণভোটের পক্ষে, তারাও কিন্তু বিস্তারিতভাবে ওইভাবে কিন্তু বুঝিয়ে প্রান্তিক লেভেলে কিন্তু জানাচ্ছে না বা জানাতে পারছে না, বা চেষ্টা থাকলেও সেটা ওইভাবে পৌঁছাতে পারছে না। এটা একটা বিষয়। এখন গণভোটটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম জিনিস। আমি যদি, যেহেতু সময়ের একটা বিষয় আছে, আমি যদি ছোট করে বুঝাই যে গণভোটটা কেন আমরা দিই, গণভোটটা আসলে কি। যখন সংসদ সদস্য যারা থাকে, স্পিকারের সামনে যখন সংসদ ভবনের ভিতরে কোনো একটা আইন বা সংসদের আমাদের যে সংবিধানের কোনো একটি আইন পরিবর্তনের প্রয়োজন হয়, তখন কিন্তু যারা সংসদ সদস্য, অর্থাৎ আমি যে আসনে রয়েছি সেই আসনের যে এমপি রয়েছে, তিনি কিন্তু আমার পক্ষ থেকে ভোট দিবে। আপনি যেই সংসদের আপনি অবস্থান করেন, আপনি যেই এলাকায় বসবাস করেন, আপনার যে আসনের এলাকা, সেখানে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তিনি আপনার ভোটটা প্রয়োগ করবে। প্রতিটা এলাকা থেকে এভাবে যাবে। তারপর আমাদের যে মহামান্য স্পিকার, তিনি যেই ভোটটা সংখ্যাগরিষ্ঠ হবে সেটাকে বিবেচনা করবেন এবং সেটাকে কিন্তু ভোটে জয়যুক্ত হবে, মানে ওই আইনটা তখন প্রণয়ন হবে। এখন যেহেতু আমাদের দেশে আমাদের সংসদ সদস্যরা নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে নির্বাচন হচ্ছে, এই সময়টায় যেহেতু কিছু সংস্কারের প্রয়োজন হয়েছে, এইগুলো পরিবর্তনের অনুমতি আমাদের সাধারণ জনগণ, আমরা যারা নাগরিক, তা আমরা দিব। এখন যেই পরিস্থিতি দেশে, তো বলা যায় যে, আচ্ছা আবার এটা বলি, সংসদ ভাঙার পর 5ই আগস্টের পর যখন সংসদটা ভেঙে দেওয়া হয়েছে, বর্তমান সময়ে দেশের কোনো একটি আইন পরিবর্তনের ক্ষেত্রে ওই ভোটটা কিন্তু সংসদ সদস্যরা প্রয়োগ করতে পারবে না, অথবা সংসদের যে অধিবেশন সেটাও কিন্তু এখন হচ্ছে না। এখন কিভাবে আইন আমরা পরিবর্তন করব বা সংবিধান কিভাবে সংস্কার করব, এইটার জন্যই কিন্তু গণভোট। আমি নাগরিক, আমি দেখে শুনে বুঝে আমি হ্যাঁ অথবা না ভোট দিব। যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, যে সংবিধানগুলো সংস্কার করা হচ্ছে, এগুলোতে আমার সম্মতি আছে কি নাই, সেটার জন্যই কিন্তু গণভোট। আচ্ছা, আমি আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাই। যদি এই নির্বাচনের পর আমার এলাকায় কোনো প্রকার এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আমি পরিবর্তন চাই, সেই ক্ষেত্রে কি গণভোটের কোনো ব্যবস্থা হবে, নাকি এই নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র গণভোটের ব্যবস্থা করা হবে? এখন বর্তমানে আমরা যে অন্তর্বর্তী সরকারের আওতায় রয়েছি, এইখানে কিন্তু কিছুটা সংস্কারের কথা কিন্তু আমরা শুরু থেকে শুনে আসছিলাম। তো এই সরকার অনেক কিছু পর্যালোচনা করে ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে একসাথে করে তারা যেই কিছু নীতিমালা এবং সংস্কারের যে প্রস্তাব করেছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই গণভোট। আচ্ছা, এখন এইখানে কিন্তু অনেক বিষয় আছে। দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠন, উচ্চকক্ষ নিম্নকক্ষের ভারসাম্য,
তারপরে একটি ব্যক্তি কত বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে, এমন আরও নানান বিষয় আছে যেগুলো এই গণভোটের ভিতরে রয়েছে। তো এইটাতে আমরা সমর্থন করি কি করি না, এটার জন্যই গণভোট। যদি এটাতে না জয়যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পারবো না। সেক্ষেত্রে পূর্বে যেমন ছিল সেটাই বহাল থাকবে। এখন নির্বাচিত সরকার যদি আসে, সেও যদি চায় আমি নতুন করে আমার মতো করে কিছু একটা পরিবর্তন করব, এই গণভোট যদি জয়যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু সে এটা খুব সহজে করতে পারবে না। তাকে বেগ পেতে হবে, সে চাইলেই একটা পরিবর্তন করতে পারবে না এই গণভোটের কারণে। সেই ক্ষেত্রে কি জনগণের মতামত নিয়ে আমি নতুন পরিবর্তন করতে চাইলে জনগণের মতামত নিয়ে সেক্ষেত্রে তো সংসদ সদস্য থাকবে, হ্যাঁ, সংসদ অধিবেশন থাকবে, সেইখানে এটা হবে, তখন আর জনগণের কাছে আসবে না। এখন যেহেতু সরকার নেই, মানে তাই জনগণের সংসদ কাছে সদস্যের যাচ্ছে। ওই প্রক্রিয়াটা নাই, হ্যাঁ। সেই জন্য কিন্তু এখন জনগণ এটা দেখছে। আচ্ছা, এর পরবর্তীতে সংসদ সদস্যরা হ্যাঁ, সেটা তারা দেখবে তখন। তারা দেখবে। আচ্ছা, ঠিক আছে। এবার যে লাইভ নিউজের কথা বলছি, যে যখন আপনি রিপোর্টিং এ যাবেন বা এই যে নির্বাচন উপলক্ষে তো সকল গণমাধ্যমেই তো এক প্রকার চাপ বা ব্যস্ততা দেখা যাচ্ছে, সেখানে আপনাদের যে লাইভ রিপোর্ট কিংবা কন্টেন্ট আপলোডের বিষয়ে বা কন্টেন্ট আপডেটগুলোর বিষয়ে আপনি কিভাবে পরিকল্পনা করছেন? এইটার বিষয়ে পরিকল্পনা বলতে নির্বাচন কমিশন থেকে কিছু নীতিমালা দেওয়া হয়েছে। আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি, ভোট কেন্দ্রের ভিতর যেখানে ব্যালেটে আমরা ভোটটা প্রয়োগ করব, সেখানে 10 মিনিটের বেশি অবস্থান করা যাবে না কোনো গণমাধ্যম কর্মীর। আর একই সাথে একটি কেন্দ্রে কিন্তু অনেকজন সদস্য একসাথে প্রবেশ করতে পারবে না, একটা নির্দিষ্ট লিমিটেশন দেওয়া হয়েছে। সেই পরিমাণেই গণমাধ্যম কর্মী ভিতরে প্রবেশ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ভোট কক্ষের ভিতর, অর্থাৎ যেখানে ব্যালটটা থাকবে সেখানে কোনো লাইভ করা যাবে না, সরাসরি সম্প্রচার করতে হবে কিছুটা দূরত্ব বজায় রেখে। অর্থাৎ বলা যায় যে যেই এরিয়াটার ভিতর, অর্থাৎ যেই স্কুলটার ভিতরে ভোট কেন্দ্র হচ্ছে, যেখানে ভোট প্রদান করা হচ্ছে, তার থেকে কিছুটা দূরে গিয়ে মাঠে অথবা কোনো একটি প্রান্তরে দাঁড়িয়ে সেখান থেকে আপনি সরাসরি সম্প্রচার করতে পারবেন। এবং যদি কোনো বিশৃঙ্খলা বা এমন কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে ছবি সংগ্রহ করতে পারবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারবেন। আচ্ছা, বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুজব টাইপের নিউজ ছড়াচ্ছে। এখন আপনারা আপনাদের নিউজের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংটা কিভাবে করছেন এবং কিভাবে আমাদের জনগণের কাছে সত্য তথ্যটা উপস্থাপন করছেন? এটা একটা ভালো প্রশ্ন। নির্বাচনের সময় কিন্তু অনেক গুজব আমরা প্রায়শই ছড়াতে দেখি। এখন এই গুজবটা কেন ছড়ায়, এটা কিন্তু দুইটা প্রশ্ন, কেন ছড়ায়, কিভাবে ছড়ায়। গুজবটা ছড়ানো হয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায়, এবং ছড়ায় কিভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, এগুলোর মাধ্যমে ছড়ায়। এখন নির্ভরযোগ্য গণমাধ্যম ছাড়া আমরা যদি ভুইফোর কোনো একটি ভিডিও দেখেই যদি এটাতে আশ্বস্ত হয়ে যদি আমরা মানে যায় পরিবেশ গরম করে ফেলি বা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু এটা মোটেই কাম্য হবে না। আমাদের দেখা উচিত নির্ভরযোগ্য গণমাধ্যমকে অনুসরণ করা উচিত। কেননা আমরা কোনো একটি তথ্য দিলে অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে তারপরে সেই তথ্যটা দিব। ধরেন কোনো একটি কেন্দ্রেও আপনার এটা বন্ধ করে দেওয়া হয়েছে বিশৃঙ্খল পরিবেশের কারণে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু পৌঁছাবে। তারা যদি সেই আসনটা বন্ধ ঘোষণা করে, ভোট কেন্দ্রে ওই ভোট গ্রহণ যদি বন্ধ ঘোষণা করে, সেটা কিন্তু আমরা জানতে পারবো। তারপরে কিন্তু আমরা এটা সবার মাধ্যমে জানাবো। তো সেই সব খবরই কিন্তু আমাদের অনুসরণ করা উচিত। কোনো সাধারণ ভিডিও বা একটা ক্লিপ, ছোট একটি রিলস, এগুলো দেখেই আমরা ওটা বিশেষ করে ছড়িয়ে দেব, এটা যেন আমরা না করি। এই ক্ষেত্রে ভোটের পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে, সহিংসতা বাড়তে পারে। তাই যাচাই বাছাই ছাড়া গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করবে না, একই সাথে যারা দর্শক রয়েছেন তারাও সেগুলোতে কিন্তু বিশ্বাস করার থেকে বিরত থাকবেন। আমিনুল ইসলাম, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আমরা একটা লাস্ট প্রশ্ন করে আমরা আপনার কাছ থেকে বিদায় নিব, যে ভোটের দিন কোন কোন এলাকায় আপনি যেহেতু মাঠ পর্যায়ে ঘুরছেন, আপনি অন্তত এতটুকু আন্দাজ করতে পেরেছেন বা এতটুকু বুঝতে পেরেছেন যে কোন কোন এলাকাটা আসলে ঝুঁকিপূর্ণ এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা কেমন? আচ্ছা, ঝুঁকিপূর্ণর বিষয় যদি আমি বলি, এটার বিষয়ে বলতে হবে যে প্রান্তিক লেভেলে যারা বসবাস করে, অর্থাৎ মফস্বল যে গ্রাম অঞ্চল, এইসব অঞ্চলে কিছুটা ঝুঁকিপূর্ণ বলা যায় শহরের তুলনায়। আচ্ছা, কারণ সেখানে যাতায়াতের ব্যবস্থার বিষয় আছে, প্রশাসনের উপস্থিতির একটা বিষয় আছে। তো সেইখানে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের কিছুটা সচেতন থাকা উচিত। আর সেইখানে আমি মনে করি যারা রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে তারা মনোনিবেশ করবেন
নিরাপত্তার বিষয়টা আমি এক কথাই বললাম, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, প্রত্যন্ত অঞ্চলে, ওইখানে একটু কিছুটা ঝুঁকি আশঙ্কা করা যায়। আরেকটা প্রশ্ন যেটা করলেন যে নির্বাচনের সাধারণ ভোটাররা উপস্থিতি কীরকম হতে পারবে। হ্যাঁ, গত যে নির্বাচনগুলো আমরা দেখেছি তার তুলনায় এবার আপনারা অসংখ্য মানুষদের দেখতে পারবেন যারা ভোট প্রয়োগ করতে যাবে। কেননা গত নির্বাচনগুলোতে একটি নির্দিষ্ট দলের যারা সহযোগী ছিল তারাই কিন্তু যেত, কিন্তু এখন সর্বসাধারণ সকলে উপস্থিত হবে, সবাই ভোট দেবে। দেখা গেল যে একটা ছেলের 18 বছর পূরণ হয়ে গেছে, তার ভোট প্রয়োগ করার সময় হয়ে গেছে, সে তৎক্ষণাৎ ভোট দেওয়ার জন্য চলে যাবে, একটা খুশিতে চলে যাবে যে আমি নিজের প্রথম ভোটটা জাতীয় ইলেকশনে আমি দিচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি হবে বলে? হ্যাঁ, এটা তো বলাই যায়, কারণ আপনি দেখেন 18 বছর থেকে শুরু করে যারা 25-30 বছরের যে বয়সী মানুষ, এরা কিন্তু বেশিটা বলা যায় যে চলাফেরার জন্য সক্ষম, এবং তাদের মধ্যে একটা স্পিড আছে অন্য রকমের। যারা সিনিয়র সিটিজেন রয়েছে, অনেকের বার্ধক্যজনিত বিষয় থাকতে পারে, চলাফেরার সমস্যা, প্রতিবন্ধকতা থাকতে পারে, সেই তুলনায় কিন্তু যারা ইয়াং জেনারেশন, তাদের আগ্রহের একটা বিষয় আছে। এখনকার যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু চিন্তা ভাবনা করে, আমি একটা ভোট দিলাম, কাকে দিব না দিব এটা কিন্তু চিন্তা ভাবনা করে দেয়, ম্যানিকুলেট করে কেউ কিন্তু কাউকে মানে ওইভাবে কিন্তু প্রভাব বিস্তার রাখতে পারবে না। এই জন্য বলা যায় যে ভোট কেন্দ্রে উপস্থিতি ভালো থাকবে, বিশেষ করে তরুণদের উপস্থিতি আরও বেশি থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের তো অনেক কথা থেকে যায়, কিন্তু নির্বাচন যেহেতু চলছে, নির্বাচনের আগ মুহূর্তে আমরা অনেক কথা বলবো এবং নির্বাচনের হালচাল সম্পর্কে জানবো। এখন এই মুহূর্তে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী দিন আমরা আবার নতুন কোনো নির্বাচনী হালচাল নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে।